কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যদিও বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি সব জায়গায় ভালো নয়, তারপরও আশা করব সবাই ভালো থাকার চেষ্টা করবেন এবং যারা ভালো নেই তাদের জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। যাই হোক, আজ আরও একটা নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি এই বছরের সদ্য মুক্তি পাওয়া তামিল সাসপেন্স থ্রিলার মুভি হ্যাংম্যান। আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। মুভির ডিউরেশন অনেকটাই ছোট, তাই ভিডিওটা একটু ছোট হতে পারে, তাই আশা করি মানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দূরে ক্ষেতের মধ্য দিয়ে বাবা আর ছেলেকে হাঁটতে দেখা যায়। ছেলেটির বাবা পেশায় একজন জল্লাদ ছিল। ছেলেটির নাম ছিল সিবায়া। সিবায়ার বাবা তাকে বলে, আমার বাবা অনেক ভালো একজন মানুষ ছিল। আমার বাবাকে ব্রিটিশ আমলের লোকেরা এই জমিগুলো দিয়েছিল ক্ষেত খামার করে কাজ করে খাবার জন্য, আর তার পাশাপাশি আমার বাবাকে তারা জল্লাদ হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই থেকে আমার বাবা পুরোটা জীবন এই একই কাজ করে গেছে। আমার বাবা যখনই একটা মানুষকে ফাঁসি দিত, তখনই সে এই জমিতে এসে ছোট একটা চারা গাছ লাগাতো। আর আমার বাবার কাছ থেকে আমিও এই পেশাটা শিখে নিয়েছি, আর আমিও এখন এটাই করছি। আর আমার বাবার মতো আমিও এখানে ছোট ছোট গাছ লাগাই। হয়তো কিছু গাছ বেঁচে যায়, আবার কিছু গাছ মারাও যায়। আর আমার বাবার মতোই এখন আমি এটা তোমাকে শেখাবো। আমার বাবা বলতো, আমাদের কাজই হচ্ছে ক্রিমিনালদের শাস্তি দেয়া, ফাঁসি দেয়া। তাদের মৃত্যু যত তাড়াতাড়ি হবে তাদের কষ্টটাও কম হবে, আর তাদের জন্য তত ভালো হবে। এই জন্য আমার বাবা সবসময় চেষ্টা করত যত কম সময়ে পারা যায় আসামিদের জীবন নেয়ার জন্য। আমার বাবা এমনভাবে রশির গিট বাঁধত যাতে করে আসামিদের প্রাণ কয়েক সেকেন্ডের মধ্যেই বের হয়ে যেত। সেই কৌশল সে আমাকে শিখিয়েছে, আমিও তোমাকে সেটাই শেখাবো। দেখা যায় সিবাইয়া মন দিয়ে কথা শুনছিল। এরপর এই ঘটনা বর্তমানে চলে আসে। সময়টা 2012 ডিসেম্বর মাসের শেষ তারিখ, অর্থাৎ 31শে ডিসেম্বর। 31st নাইট পালন করার জন্য সবাই যে যার মতো আনন্দ উল্লাস করছিল, আতশবাজি ফোটাচ্ছিল। সেই রাতে রাস্তার মধ্যে আমরা এক কাপলকে দেখতে পাই, সানি আর অনিতা। তাদের এঙ্গেজমেন্টটা কয়েকদিন আগেই হয়ে গেছে, আর কিছুদিন পরেই তাদের বিয়ে হবার কথাও রয়েছে। তারা দুজনেই গিয়েছিল তাদের বন্ধুদের কাছে একটা পার্টিতে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। যেহেতু তাদের কিছুদিনের পরিচয়, তাদের মুহূর্তটা অনেক ভালো কাটে। তারা রাস্তায় আসার সময় রোমান্টিক কথা বলতে বলতে আসে। অনিতাকে যখন তার বাসা থেকে ফোন দেওয়া হয়, সে বলে আর কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। অন্যদিকে ওই সময়টাতে সানি তাকে একটা কিস করারও চেষ্টা করে, কিন্তু অনিতা সেটা ফিরিয়ে দেয়। এভাবেই খুনসুটি আর দুষ্টু মিষ্টি কথা বলতে বলতে তারা সামনে এগিয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরে অনিতার মা তাকে আবারও কল করে আর বলে, এত রাত হয়ে গেল, এখনো তুমি বাসায় ফিরলে না, তুমি কোথায় আছো? অনিতা বলে, আমি পার্টিতে এসেছি মা, পার্টিতে আসলে তো একটু লেট হয়ই, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি এখনই ফিরে আসবো। অনিতার মাও জানতো অনিতা সানির সাথে রয়েছে, আর অনিতা আর সানি হেঁটে আসছিল কারণ হচ্ছে পার্টিতে তারা একটু মদ খেয়েছিল, আর এই জন্য তারা গাড়ি চালায়নি, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এই জন্যই তারা হেঁটে আসছিল। তারা কথা বলে কিছুক্ষণ হাঁটার পরেই দেখা যায় বাস স্টপে এসে পৌঁছায়, আর বাসের জন্য অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই পাশে একটা লোককে তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই লোকটা আর কেউ নয়, সেই সিবাইয়া, যার বাবা একজন কসাই ছিল। সেই সিবাইয়া বড় হয়ে গেছে, কিন্তু দেখা যায় সিবাইয়া অদ্ভুতভাবে এক দৃষ্টিতে অনিতার দিকে তাকিয়েছিল। অনিতা ওই বিষয়টা খেয়াল করে, আর এইভাবে তাকানোটা অনিতার মোটেই ভালো লাগে না। এই জন্য সে সানির পাশে আসে এবং তাকে চুপি চুপি বলে, দেখো তো ওই লোকটা বাজেভাবে আমার দিকে তাকাচ্ছে, আমি একেবারে আনকমফোর্টেবল ফিল করছি। কিন্তু সানি বিষয়টাকে একেবারে হালকাভাবে নেয়। সানি অনিতাকে বলে, আরে তুমি দেখতে সুন্দরী, তোমার দিকে মানুষ তাকাতেই পারে, এতে তো অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এতে অনিতা একটু রেগে যায় আর বলে, তুমি কেমন মানুষ, তোমার হবু বউয়ের দিকে কেউ বাজেভাবে তাকাচ্ছে, বাজে নজর দিচ্ছে, আর তুমি তাকে কিছুই বলছো না, যাও তাকে ধমকাও, মারো। সানি বলে, দেখো এটা কোনো মুভি নয়, আর আমি কোনো হিরো নই, আর আমাকে যদি এই লোকটাকে মারতেই হয় তাহলে দেখা যাবে এই পৃথিবীর সবাইকেই মারতে হবে, কারণ তুমি সুন্দরী, সবাই তোমার দিকে তাকাবে, এসব বাদ দাও তো। আর এই লোকটার ওয়াইফ হয়তো অতটা সুন্দর নয়, তাই তোমার দিকে একটু তাকিয়েছিল, এতে আর এমন কি যায় আসে। অনিতাও আর কিছু বলে না। দেখা যায় তখনই একটা অটো চলে আসে। সিবাইয়া তার ছেলেকে নিয়ে সেই অটোতে উঠে বসে। সেই অটোতে জায়গা খালি ছিল, এই জন্য অটোওয়ালা সানি আর অনিতাকে জিজ্ঞেস করে তারা যাবে কিনা। সানি বলে তাদের উচিত এই অটোতে চলে যাওয়া, বাস কখন আসবে না কি করবে সেটার খবর নেই। কিন্তু অনিতা বলে, না না, আমি ওই লোকটার সাথে একই অটোতে যাব না, লোকটাকে দেখেই আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, আর একই সাথে রাইড শেয়ার করা তো ইম্পসিবল, তুমি ওই অটোটাকে চলে যেতে বলো। সানির ইচ্ছে ছিল
অটোতে চলে যাবার, কিন্তু অনিতার অনিচ্ছা থাকায় সে আর কিছুই বলে না। অটোটা সেখান থেকে চলে যায়। অটোটা চলে যাবার পরে সানি একটু রাগ করে আর অনিতাকে বলে, কি করলে এটা? অটোটাকে যেতে দিলে আবার পরের অটো কখন আসবে কে জানে, বাস কখন আসবে সেটাও ঠিক নেই। অনিতা বলে, কেন, তোমার কি আমার সাথে সময় কাটাতে খারাপ লাগছে? তাহলে বলো, আমি একাই চলে যাই। সানি বলে, আরে না, তেমন কোনো বিষয় নয়, আসলে ভয় হচ্ছিল এত রাত। অনিতা বলে, টেনশন করো না, আজকে হ্যাপি নিউ ইয়ার, সারা রাতই মানুষ জেগে থাকবে। তখনই দেখা যায় র্যান্ডম কয়েকটা বাইকে করে কয়েকটা ছেলে সেখান থেকে যাওয়া আসা করছিল, আর যাওয়ার সময় অনিতাকে দেখার পরে বাজে কমেন্ট পাস করছিল। যদিও অনিতা আর সানি সেগুলোকে স্কিপ করে। এরপরই তখনই দেখা যায় সেখানে বাস চলে আসে, আর এটা দেখে সানি একটু স্বস্তি ফিরে পায়। তারা তাড়াতাড়ি বাসে উঠে পড়ে, কিন্তু বাসে ওঠার পরে সানির মুখটা একটু কালো হয়ে যায়, কারণ বাসে একেবারেই তেমন যাত্রী ছিল না। শুধুমাত্র পেছনের সিটে কয়েকজন ছেলে বসেছিল, যাদের হাতেও ছিল মদের বোতল। কিন্তু তারপরও সানি সাহস নিয়ে বাসে উঠে পড়ে। তারা সামনের একটা সিটে বসে কথা বলছিল। বাসটাও চলতে শুরু করে, কিন্তু সেই ছেলেগুলো মদ খেয়েছিল, হাতে সিগারেটও ছিল, অর্থাৎ তারা পুরোপুরি নেশার মধ্যে ছিল। তাই তারা অনিতাকে দেখার পরেই বাজে কমেন্ট পাস করতে থাকে আর বলে, মেয়েটা তো খুবই জোস, এরকম একটা মেয়ে যদি আজকে আমাদের সাথে থাকতো তাহলে আমাদের আজকের রাতটা পুরোপুরি স্মরণীয় হয়ে থাকতো। সানি আর অনিতাও কথাগুলো শুনছিল, কিন্তু তার ইচ্ছে করেই কথাগুলোকে অ্যাভয়েড করছিল। এদিকে একটা সময় ছেলেরা যখন দেখতে পায় যে সানি আর অনিতা কোনো রিয়্যাক্ট করছে না, তখন সেই ছেলেগুলোকে সানিকে ডেকে বলে, ভাই তুমি কি একাই এনজয় করবে? আমাদেরও একটু এনজয় করতে দাও। এটা শোনার পরে সানি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, সেও রেগে যায় আর সেই ছেলেদের বলে, চুপচাপ নিজেদের আয়ত্তের মধ্যে থাকো, না হলে ভালো হবে না এর ফলাফল। কিন্তু ছেলেগুলো সানি আর অনিতাকে উদ্দেশ্য করে আরো বাজে কথা বলতে থাকে। সানি এতে রেগে যায়, তাদের দিকে তেড়ে যেতে চায়, কিন্তু অনিতা তাকে আটকায় আর বলে, এদের সাথে লড়াই করতে যেও না, চলো আমরা বাস থেকে নেমে যাই। কিন্তু সানি কথা শুনে না, আর এরই মধ্যে দুই পক্ষের মধ্যেই কথা কাটাকাটি বেড়ে যেয়ে একটা পর্যায়ে ধস্তাধস্তিতে পরিণত হয়। সেই ছেলেগুলোকে সানিকে মারতে শুরু করে। সানিও চেষ্টা করছিল তাদেরকে প্রতিহত করার, কিন্তু তিনজনের সাথে সানি একা পেরে ওঠে না, আর প্রচন্ড মারধরের পরে সানি সেখানেই আহত হয়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে। আর এরপরেই ছেলেগুলো তাকায় অনিতার দিকে। অনিতার কাছে তারা যায়, অনিতাকে মারতে শুরু করে, কিন্তু অনিতা বারবার চিৎকার করে বলছিল তাকে যেন ছেড়ে দেয় তারা। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ওই ছেলেটার সাথেই আমার বিয়ে, প্লিজ আমার এত বড় সর্বনাশ করো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই ছেলেগুলো বলে, তুমি এখন সাধু সাজার চেষ্টা করছো? তোমার মতো মেয়েরা আজকাল সিগারেট খায়, মদ খায়, তুমিও সেটাই করেছো, এত রাত পর্যন্ত বাইরে থেকেছো, একটা ছেলের সাথে ঘোরাফেরা করছো, আর আমরা যখন এখন কাছে এসেছি তুমি সতী সাবিত্রী সাজার চেষ্টা করছো। কিছুই হবে না, আমাদের সাথে সাহায্য করো, তুমিই ভালো থাকবে। কিন্তু অনিতা কোনোভাবেই রাজি হচ্ছিল না, বারবার তাদের রিকোয়েস্ট করছিল আর একটা সময় নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। অবশেষে ছেলেগুলো রেগে যায় আর বলে, স্বেচ্ছায় যেহেতু দেবেই না, তাহলে আদায় করে নিতে হবে। আর এরপরেই সেই ছেলেগুলো নির্মমভাবে বাসের মধ্যে অনিতাকে ধর্ষণ করে। যেহেতু সেই সড়কটা একেবারেই নিরিবিলি ছিল, চলন্ত বাসের ভেতরে যে এমন একটা ঘটনা ঘটছে সেটা কারো চোখেই পড়ে না, তাই এটাকে অনিতার দুর্ভাগ্যই বলা যায়। সেই নরপশুগুলো অনিতাকে বাসের ভেতরে ছিঁড়ে ছিঁড়ে খায়, আর অসহায় দৃষ্টিতে আর অসহায়ভাবে অনিতার সবকিছু মেনে নিচ্ছিল। পরের দিনই ঘটনাটা শহরের সব জায়গায় ছড়িয়ে পড়ে যে কয়েকটা নরপশু মিলে চলন্ত বাসের ভেতরে একটি মেয়েকে ধর্ষণ করেছে। পুরো শহরে উত্তেজনার সৃষ্টি হয়। সবার একটাই কথা, এমন নরপশুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের সরাসরি গুলি করে মেরে ফেলা উচিত। এই কেসটা যেহেতু সব জায়গায় চর্চায় ছিল, তাই পুলিশও অনেক সিনসিয়ারলি কাজ করে, আর এতে করে খুব তাড়াতাড়ি সেই তিনজন নরপশুকে পুলিশ অ্যারেস্টও করে ফেলে। এদিকে অ্যারেস্ট হবার খবর পাওয়া মাত্রই জনগণ নেমে পড়ে আন্দোলনে, যাতে করে এই তিনজন নরপশু কোনোভাবেই আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে, তারা যেন প্রাপ্য শাস্তিটা পায়। এদিকে জানা যায় সেখানে বাস ড্রাইভারকেও অ্যারেস্ট করা হয়েছিল একই ক্রাইমের জন্য, কারণ বাস ড্রাইভার চাইলে গাড়িটা থামিয়ে সেই মেয়েটাকে সাহায্য করতে পারত, অন্তত বাসটা থামিয়ে দিয়ে চলে যেয়ে অন্য কাউকে খবর দিতে পারত, কিন্তু সেই বাস ড্রাইভার সেটাও করেনি। কিন্তু বাস ড্রাইভারকে যখন অ্যারেস্ট করা হয়, তখন বাস ড্রাইভার নিজের ভুলটা বুঝতে পারে, আর সেই অপরাধ বোধ থেকে জেলের ভেতরেই সেই বাস ড্রাইভার আত্মহত্যা করে। অনিতার এই কেসটা আদালতে উঠে যায়, আর সেখানে দেখা যায় তিনজন অপরাধীর মধ্যে একজন ছিল অপ্রাপ্তবয়স্ক, যার ফলে তাকে সাজা না দিয়ে জুভেনাইল অথবা শোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সে 3 বছরের একটা সাজা কাটায়। এদিকে কোর্টে কেস চলছিল, অপরাধীরাও একজন লয়ারকে হায়ার করেছিল, সে তাদের পক্ষ থেকে কেস লড়ছিল। যেহেতু সেই বাসের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না,
এছাড়া বাস ড্রাইভার নিজেও মারা গেছে, তাই অনেক সাক্ষ্য প্রমাণই মিটে যায়। কিন্তু বেশ কিছু সাক্ষ্য প্রমাণ, যেমন বাস স্টপের সামনে থাকা সিসিটিভি ফুটেজ, এছাড়া সানির, এই সবকিছু মিলিয়ে অনেক সাক্ষ্য প্রমাণ পেশ করা হয় সেই অপরাধীদের বিরুদ্ধে, যার ফলে কোর্ট তাদের সাজা দিয়ে দেয়, মৃত্যুদণ্ড। কিন্তু সেই অপরাধীরা কোনোভাবে হাল ছাড়ছিল না, এক কোর্ট থেকে অন্য কোর্টে দৌড়াচ্ছিল। একটা সময় তারা রাষ্ট্রপতির মুখোমুখিও হয়, সেখানে তারা প্রাণ ভিক্ষাও চায়, আবেদন করে, কিন্তু রাষ্ট্রপতিও তাদের এই আপিলটাকে রিজেক্ট করে দেয়। অর্থাৎ সব দিক থেকেই তারা একেবারেই ফেঁসে গিয়েছিল। অবশেষে হাইকোর্ট থেকে তাদের মৃত্যুদণ্ডের সাজাটা বহাল রাখা হয়। এরপরে প্রায় ৯ বছর পরের ঘটনা দেখানো হয়। 2021 15 ডিসেম্বর সেই সিবায়াকে দেখানো হয়, যে একটি বারে বসে মদ খাচ্ছিল। সবাই বার থেকে চলে গেলেও সিবায়া তখনও বসেই ছিল সেখানে। একটু পরে সিবায়ের ছেলে শঙ্কর এবং আরও একজন লোক আসে সিবায়ের খোঁজে, আর দেখতে পায় মদ খেয়ে অজ্ঞান অবস্থায় সিবায়া সেখানেই পড়েছিল। শঙ্কর আর সেই লোকটা কোনোভাবে সিবায়াকে বাড়িতে নিয়ে যায়। শঙ্কর ইতিমধ্যে অনেকটাই বড় হয়ে গেছে, আর দেখা যায় আগামীকাল শঙ্করের বার্থডে ছিল। শঙ্কর আর সেই লোকটা সিবায়াকে একটা বস্তির ভেতরে ছোট্ট একটা রুমের ভেতরে নিয়ে আসে। আসলে সিবায়া আর তার পরিবার এখানেই থাকে, এখানে থেকেই তারা তাদের জীবন পার করছিল। শঙ্কর এখনও পড়াশোনা করে, সে কলেজে উঠেছে। অন্যদিকে শিবায়ের স্ত্রীকে দেখা যায় শিবায়কে নিয়ে প্রচণ্ড বিরক্ত, কারণ মাঝে মধ্যে শিবায় এরকম মদ খেয়ে উল্টোপাল্টাভাবে পড়ে থাকে রাস্তায়, আর তার ছেলে শঙ্কর যে তাকে উঠিয়ে নিয়ে আসে। পরের দিনই দেখা যায় শিবায়া টিভিতে একটা নিউজ দেখছিল, আর সেখান থেকে আমরা জানতে পারি শিবায় ৯ বছর পরেও অনিতার সেই ধর্ষণের কেসটা খুব ক্লোজলি ফলো করে। মানে সেই কেসের আপডেট কি, আসামিরা শাস্তি পেয়েছে কিনা, বা সেই কেসটা পুরোপুরি নিষ্পত্তি হয়েছে কিনা, এই সবকিছুর খবর সে খুব ভালোভাবে রাখে। খবর দেখা শেষ হবার সাথে সাথে শিবায়া তার ছেলে শঙ্করকে ডেকে তোলে আর বলে, চলো এখনই জেলে যেতে হবে, তারপরে আমার কিছু কাজও রয়েছে। যদিও শঙ্কর যেতে চায় না, কিন্তু শিবায়া তাকে জোর করেই নিয়ে যায়। যাই হোক, ঘুম থেকে উঠে শঙ্কর তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তার বাবার সাথে যাবার জন্য। এরপরে শঙ্কর আর শিবায়া দুজনেই জেলে চলে যায়। শিবায়া আসলে জেলের ভেতরে জল্লাদ হিসেবে কাজ করত, আর এটা তার সরকারি চাকরির মতো। আর বেতন নেবার জন্যই শিবায়া তার ছেলে শঙ্করকে নিয়ে জেলে এসেছিল। যখনই বেতন নেবার জন্য শিবায়া এগিয়ে যায়, একজন পুলিশ অফিসার বলে, তোমার তো কপাল খুলে গেছে, খুশির খবর, 3 জনের ফাঁসি দিতে হবে। আসলে শিবায়া সরকারের পক্ষ থেকে জল্লাদ হিসেবে মাসিক একটা স্যালারি তো পাই, তারপরও যখন সে একটা ফাঁসি দেয় সেটার জন্য আলাদা টাকা পায়, মানে 25,000 টাকা করে পার ফাঁসিতে পায়। যেহেতু 3টা ফাঁসি তাকে দিতে হবে, তার মানে এক্সট্রা 75,000 টাকা সে এই মাসে পাবে, আর এটা তার জন্য খুবই ভালো একটা খবর। সেই পুলিশ অফিসার বলে, ফাঁসির ডেট ফিক্সড হবার সাথে সাথে তুমি জেলখানে চলে এসো, আগের বারের মতো লেট করো না কিন্তু, তাহলে জেলার সাহেব অনেক রেগে যাবে। সিবাই বলে, না না, এবার আর কোনো লেট হবে না, সে ঠিক সময় মতো পৌঁছে যাবে। এরপরে সিবায়া তার ছেলেকে নিয়ে বাজারে চলে আসে। আসলে আসার আগে তার স্ত্রী তাকে বলেছিল মাছ কিনে আনার জন্য, সিবায়া সেটাই করে। আর যেহেতু আজকে শঙ্করের বার্থডে, তাই বাসায় একটু ভালো মন্দ রান্না করা হবে, আর এই জন্য সিবায়াও একটু বড় দেখে মাছ নেবার চেষ্টা করে। কিন্তু যখনই সিবায়া মাছ কিনতে যায়, মাছ ধরে দেখতে যায়, তখনই মাছের দোকানদার তাকে বলে, তুমি মাছ স্পর্শ করো না, তোমার কোনটা লাগবে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই কথাটার মাধ্যমে সমাজের একটা বড় চিত্র ফুটে ওঠে। আসলে যেহেতু সিবায়া একজন জল্লাদ, ফাঁসি দেওয়াই তার কাজ। যদিও এটা কোনো ইলিগেল পেশা নয়, কিন্তু তারপরও সমাজের মানুষ এই পেশাটাকে সবসময় বাঁকা নজরে দেখে। সমাজের মানুষ মনে করে যাদের কাজই হচ্ছে মানুষ মেরে ফেলা, তাদের স্পর্শ থেকে দূরে থাকাই ভালো। আর সেই কাজটাও এই মাছালাও করে। সেই মাসালা সিবায়াকে তার পণ্য ধরতে মানা করে। যদিও সিবাই একটু অপমান বোধ করে, কিন্তু তারপরও মাছ তো কিনতেই হবে, তাই সবকিছু মেনে নিয়ে সে মাছ কিনে বাড়ি ফিরে। কিন্তু শঙ্কর যখন এইসব কিছু দেখছিল, তার একেবারে খারাপ লাগতে শুরু করে। যাই হোক, বাড়ি ফেরার কিছুক্ষণ পরে, অর্থাৎ বিকেলবেলা শিবায়া আবারও শঙ্করকে নিয়ে বের হয়। শিবায়া আসলে কিরণকে তাদের যে জায়গাটা রয়েছে সেখানে নিয়ে যাচ্ছিল, কিন্তু এই বিষয়টা তার স্ত্রীর একেবারেই পছন্দ নয়। কিন্তু শিবায়া তার কোনো কথা না মেনেই শঙ্করকে নিয়ে সেদিকে যেতে শুরু করে। আসলে শিবায়ের স্ত্রী চায় না শিবায়ের মতো তার ছেলে শঙ্করও একজন জল্লাদে পরিণত হোক, এই পেশায় নিযুক্ত হোক। কিন্তু শিবায়ের মতে এটা তার বাপ দাদার পেশা, আর এই পেশায় শঙ্করকে আসতে হবে। আর এই জন্য খেতে নিয়ে যায়, আর ধীরে ধীরে সে শঙ্করকে প্র্যাকটিস করানোর চেষ্টা করে। যাবার সময় শিবায়া শঙ্করকে জিজ্ঞেস করে তার পরীক্ষা কেমন চলছে, তার কলেজের পড়াশোনা কেমন চলছে। শিবায়া বলে, হ্যাঁ,
শঙ্কর বলে, হ্যাঁ, তার পরীক্ষা ভালো হয়েছে। যদিও সে পরীক্ষায় নকল করে পরীক্ষা দিয়েছে, কিন্তু সে পাশ করে যাবে, এতটুকু আত্মবিশ্বাস তার আছে। নকলের কথা শুনে শিবায় রেগে যায় আর বলে, নকল করে পাশ করেছো, এই কথা বলতে তোমার লজ্জা করে না? সেটা আবার তুমি আমাকে বলছো? তখনই শঙ্কর বলে, বাবা লজ্জা কিসের? কলেজের লোকেরাও তো ঠিকঠাক মতো কাজ করে না, কলেজে পড়াশোনা বা মেনটেনেন্স কিছুই ঠিকঠাক ভাবে করে না, এটাও তো এক ধরনের চিটিং। যেহেতু তারাই চিটিং করছে, তো আমরা করলে দোষ কি? শিবায় এর কোনো উত্তর দিতে পারে না, কারণ একদিক থেকে শঙ্কর ঠিকই বলেছিল। এদিকে আমরা জানতে পারি, যখনই শিবায়কে কোনো ফাঁসি দিতে বলা হয়, শিবায় তার ছেলে শঙ্করকে নিয়ে এই খেতে আসে। এখানে এসে সে প্র্যাকটিস করে আর সাথে শঙ্করকেও শেখায়। আসলে শিবায়ের বাবাও এমনটাই করত, তাই শিবাও একইভাবে করে, যাতে শঙ্কর সবকিছু দেখে দেখে শিখে ফেলে এবং তার পেশাটা আয়ত্ত করে নিতে পারে। এদিকে সব ব্যবস্থা করতে করতে শিবায় শঙ্করকে জিজ্ঞেস করে, তোমার পরীক্ষা শেষ হবার পরে পড়াশোনা শেষ করে তুমি কি হতে চাও? শঙ্কর বলে, পুলিশ, না হয় ডক্টর। শিবায় জিজ্ঞেস করে, কেন? তুমি কি আমার এই পেশায় আসতে চাও না? শঙ্কর মুখের উপরে না করে দেয়, না না বাবা, আমি এ কাজ ভুলেও করব না। আমার বন্ধুরা এখনই আমাকে নিয়ে মজা করে যে তোমার বাবা তো মানুষ মেরে টাকা উপার্জন করে আর সেই টাকায় তোমাদের সংসার চলে। আমি যদি তোমার মতো একই পেশায় চলে যাই, তাহলে সারাটা জীবন আমাকেও এই একই কথা শুনতে হবে। আসলে বাবা, সমাজে তোমার এই পেশার কোনো দাম নেই, বরং অবহেলা অবজ্ঞা রয়েছে। আর জেনে বুঝে আমি এমন একটা পেশায় কেন যাব? কিন্তু শিবায়া কোনো কথাই বলে না, শঙ্করের সাথে তর্কেও জড়ায় না, সে চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছিল। উল্টো শিবায়া সেখানে রশি কিভাবে গিরু দিতে হয়, কিভাবে গাঁট বাড়তে হয় মানুষের ওয়েট অনুযায়ী, এছাড়া মানুষের ওয়েট অনুযায়ী কিভাবে কতটুকু প্রেসার দিয়ে টানতে হবে, এই সবকিছু সে শঙ্করকে শেখাচ্ছিল। শিবায়া বলতে থাকে, আসলে ফাঁসার আসামিগুলো যত তাড়াতাড়ি মারা যাবে তাদের জন্য ততই ভালো, তারা যতক্ষণ সেখানে ঝুলে থাকবে তাদের কষ্টটা ততই বেড়ে যাবে, আর এই জন্য তাদের যত তাড়াতাড়ি মেরে ফেলা যায় তাদের জন্যই ভালো। এছাড়া একটা মানুষকে মেরে ফেলা এতটাও সোজা কাজ নয়, সবকিছুরও একটা নিয়ম রয়েছে, ধারা রয়েছে। আর এভাবেই শিবায়া তার ছেলে শঙ্করকে প্রত্যেকটা কথা পয়েন্ট টু পয়েন্ট হিসাব করে বলে, আর এভাবেই শিবায়া শঙ্করকে শিক্ষা দিতে থাকে। কিন্তু শিবায়া শঙ্করের মুখ দেখে বুঝতে পারছিল তার এইসব কাজে একেবারেই আগ্রহ নেই, সে শুধু পড়াশোনা করে অন্য কিছু হতে চায়। আর এই জন্য শিবায়া শঙ্করকে বলে, আমার বাবা কখনোই আমাকে জিজ্ঞেস করেনি যে আমি বড় হয়ে কি হতে চাই, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও। আর আমি জানি তুমি আমার এই পেশাটাকে পছন্দ করো না, তাই আমি বলবো তুমি পড়াশোনা করো, আর পড়াশোনা শেষ করে তোমার যা ইচ্ছা তুমি হতে পারো। কিন্তু আমাদের এই পেশাটা আমার বাপদাদার পেশা, তাই আমি চাই তুমি এইটাকে শিখে রাখো, অন্তত কোনো একটা সময় যদি তোমার বিপদে কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। শঙ্কর কিছুই বলে না, কিন্তু এই কথা শোনার পরে শঙ্করের মনটা অনেকটাই হালকা হয়। এরপরে শিবায়া একটা বস্তার ভেতরে বালু ভরে নেয় আর সেটাকে রশি দিয়ে ঝুলিয়ে দেয়, আর সেটাকে টানার জন্য শঙ্করকে বলে, কিন্তু দেখা যায় শঙ্কর ঠিকঠাকভাবে টানতে পারছিল না। এই জন্য শঙ্কর বলে, বাবা আমাকে দিয়ে এটা হবে না। এরপরে শিবায়া কিছুক্ষণ ভেবেই সেখানে মানুষের মতো আকৃতির একটা পুতুল তৈরি করে আর সেটাকে মানুষের দেহের ওজনও দেবার চেষ্টা করে, আর সেটার মাধ্যমেই শিবায়া তাকে শেখাতে শুরু করে। আর দেখা যায় শঙ্করও ঠিকঠাক মতো শিখেই যাচ্ছিল। এভাবে প্র্যাকটিস করতে করতে সন্ধ্যা হয়ে যায়। শিবায়া তার ছেলে আর সেই পুতুলটাকে নিয়ে বাসায় ফিরে আসে। শিবায়া শঙ্করকে কিছু টাকা দেয়, যেহেতু আজকে তার জন্মদিন ছিল, বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া করবে, এই জন্য। শিবায়া বাসার ভেতরে আসতেই দেখা যায় থানা থেকে পুলিশ অফিসার তাকে কল করে আর বলে সেই 3 জন আসামির মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, ফাঁসির নির্দেশও চলে এসেছে, তুমি সময় মতো চলে এসো। এদিকে জেলের ভেতরে দেখা যায় একজন লয়ার আসে সেই 3 জন আসামির কাছে। এছাড়া তাদের ফাঁসির আদেশ যে অব্যাহত রাখা হয়েছে, এখন আর তাদের হাতে যে কোনো সুযোগ নেই সেই বিষয়টা জানিয়ে দেয়। এছাড়া তাদের ফাঁসির আদেশটা কখন কার্যকর করা হবে সেটাও জানিয়ে যায়। সেখান থেকে যাবার পরেই রবি বলতে থাকে, আমরা কি এমন অপরাধ করেছি যে আমাদের ফাঁসি দিতে হবে? অন্যদিকে এটা শুনে চিন্ময় অনেক রেগে যায়। চিন্ময় বলে, তুমি এখনো বুঝতে পারছো না আমরা কি করেছি? আমাদের জন্য একটা মেয়ে মারা গেছে। অর্থাৎ চিন্ময় নিজের ভুলটা বুঝতে পেরেছিল, কিন্তু রবি এখনো নিজের ভুল বুঝতে পারেনি। তার মতে সেই মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলাটা তেমন কোনো বড় অপরাধ নয়। আর এই বিষয়টা নিয়ে রবি, চিন্ময় এবং কুমারের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এমনকি জেলের ভেতরে তারা মারামারি পর্যন্ত করতে থাকে। হট্টগন্ডগোল শুনে সেখানে পুলিশ চলে আসে আর তাদের এই ঝামেলা দেখার পরে তাদের 3 জনকে আলাদা সেলে বন্দি করে। এদিকে রাতের বেলা শিবায়াকে দেখা যায় তার এক বন্ধুর সাথে বসে মদ খাচ্ছিল আর কালকে যে তাকে 3টে ফাঁসি দিতে হবে সেই বিষয় নিয়েই কথা বলছিল। সেই লোকটা শিবায়াকে বলে, তুমি মদ খাওয়াটা এখন কমিয়ে দাও, ভাবি তোমার জন্য অনেক
টেনশন করে। আমি জানি না তুমি এত মদ কেন খাও আর কি বা ভাবতে থাকো। তখন শিবায় বলে, আমি আমার এই 2 হাত দিয়ে এখন পর্যন্ত অনেক মানুষকে ফাঁসি দিয়েছি, মৃত্যুর কোলে পাঠিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা ফাঁসি যখন আমি দিয়েছি তখনই আমি ভেবেছি যে এই ফাঁসির মাধ্যমে অপররা শিক্ষা নেবে, ক্রাইমের হার কমে যাবে, কিন্তু তেমন কিছুই ঘটে না। যদি এমন হতো এই মেয়েটাকে মরতে হতো না। যে 3 জনের ফাঁসি দেবে সেই 3 জন হচ্ছে অনিতার সেই ধর্ষণকারী, আর এটা শিবায় খুব ভালো করেই জানতো। তখনই শিবায়া সেই রাতের ঘটনা বলে যে রাতে অনিতাকে আর সানিকে সে বাস স্ট্যান্ডে দেখেছিল এবং তাকে দেখে শিবায় অনেকক্ষণ চেয়েছিল। আসলে অনিতাকে দেখার পরে শিবায়ের নিজের মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল, কিন্তু অনিতা সেটাকে ভুল বোঝে, সেটার ভুল অর্থ বের করে ফেলে। আসলে শিবায়ের একটা মেয়েও ছিল যার নাম জ্যোতি। এরপর এই জ্যোতির ব্যাপারে কিছু কথা মনে করতে থাকে শিবায়া। আসলে শিবায়ের প্রথম সন্তান ছিল জ্যোতি। ওই সময়টাতে শঙ্কর আরো ছোট ছিল। জ্যোতিকে তার বাবা অনেক বেশি ভালোবাসতো, কিন্তু হঠাৎ করেই জ্যোতি একদিন অসুস্থ হয়ে পড়ে। আসলে হঠাৎ করেই জ্যোতির অনেক জ্বর চলে আসে। যাই হোক, ওই সময়টাতে কোর্টে একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। আসলে সেই আসামির বিরুদ্ধে অভিযোগ ছিল সে 14 বছরের এক কিশোরী মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। কিন্তু কোর্টের এই রায় নিয়ে বাইরে অনেক সমালোচনা আলোচনা হয়, কারণ অনেকের মতেই, অনেক মিডিয়ার মতেই সেই লোকটার বিরুদ্ধে আসলে লোকটাকে ফাঁসি দেবার মতো যথাযথ প্রমাণ ছিল না কোর্টের হাতে। তাহলে হঠাৎ করে লোকটাকে কেন কোর্ট থেকে ফাঁসির আদেশ দিচ্ছে? যাই হোক, এদিকে পুলিশ শিবায়ের সাথে কন্ট্যাক্ট করতে না পেরে তারা চলে আসে হাসপাতালে। আসলে শিবায়া জ্যোতিকে নিয়ে হাসপাতালে চলে এসেছিল, যেহেতু তার অবস্থা আরো বেশি খারাপের দিকে যাচ্ছিল। কিন্তু পুলিশ তাকে বলে এক্ষুনি তাকে থানায় যেতে হবে আর সেই ফাঁসি কার্যকর করতে হবে। কিন্তু শিবায়া বলে, স্যার আমার মেয়েটা অসুস্থ, পরে গেলে হয় না? এছাড়া সেই লোকটার বিরুদ্ধে তো তেমন কোনো প্রমাণও পাওয়া যায়নি, তাহলে সেই সত্যি অপরাধী কিনা সেটা কি করে বুঝবো? তখন সেই পুলিশ অফিসার বলে, তোমার মানা বা না মানাতে কিছুই যায় আসে না, যেহেতু আদালত রায় দিয়ে দিয়েছে তাই তার ফাঁসিটা হবেই। আর আমরা যদি কোর্টের নির্দেশ না মানি তাহলে আমাদের সাজা হতে পারে, এমনকি আমাদের দুজনের চাকরিও চলে যেতে পারে। শিবায় বলে, স্যার আপনি যদি পিটিশন দাখিল করেন তাহলে সেই লোকটার হয়তোবা আবারও কেসটা কোর্টে উঠবে, এমনকি হয়তোবা ফাঁসির আদেশের পরিবর্তে তার যাবজ্জীবনও হতে পারে। মরার আগ পর্যন্ত অন্তত সে জীবিত থাকবে। এছাড়া সে সত্যি অপরাধ করেছে কিনা সেটা খুঁজে বের করারও একটা সময় পাওয়া যাবে, পুলিশ সেটা করতে পারবে। শিবায় এতক্ষণে জেলারের সাথে জেলে চলে এসেছিল। জেলার এসব কথা শোনার পরে প্রচন্ড রেগে যায় আর বলে, এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে যে কোনটা করব আর কোনটা করব না, আমার কাজ আমাকে শেখাতে এসো না। জেলার রেগে সেখান থেকে চলে যায়। অন্য একজন পুলিশ অফিসার এসে শিবায়কে বোঝায়, মন খারাপ করে কিছুই হবে না, আসলে তুমি বা আমি আমাদের ইচ্ছে মতো আমরা কিছুই করতে পারবো না, বড় অফিসাররা যা বলবে আমাদের তাই শুনতে হবে, আমাদের কথাতে কিছুই বদলাবে না। শিবায় এটাই বুঝতে পারে। আর পরের দিনে আমরা পত্রিকায় দেখতে পাই শিবায়া তার কাজ করে ফেলেছে, সেই লোকটার ফাঁসি হয়ে গেছে। ডিউটি শেষ করে শিবায়া যখন বাসায় ফিরে তখন সে হতবাক হয়ে যায়, কারণ তার আদরের মেয়ে জ্যোতি ইতোমধ্যে মারা গেছে। আসলে সেই জ্বরটা এমনভাবে এসেছিল ডক্টর সেটাকে আর কন্ট্রোল করতে পারেনি, যার ফলে জ্যোতি সেখানেই মারা গিয়েছে। তার মেয়ের এমন মৃত্যুর জন্য শিবায় অনেক সময় নিজেকেও দায়ী করে। নিজের মেয়ের এমন মৃত্যু ভোলার জন্য আর নিজের অপরাধ বোধ ভোলার জন্যই শিবায় সেই দিন থেকে মদ খেতে শুরু করে। আর সেই দিন রাতে বাস স্ট্যান্ডে অনিতাকে দেখার পরেও তার জ্যোতির কথা মনে পড়েছিল, তার বুকটা হু হু করে কেঁপে উঠেছিল। এই জন্য সে অনিতার দিকে ওই রকমভাবে অতক্ষণ সময় নিয়ে দাঁড়িয়েছিল। ঘটনা বর্তমানে চলে আসে। পরের দিন সকালবেলাতেই খুব ভোরে ঘুম থেকে ওঠে শিবায়া এবং তার ছেলে শঙ্করকেও জাগিয়ে তোলে। যেহেতু আজকে 3টা ফাঁসি কার্যকর করতে হবে তাই তাড়াতাড়ি রেডি হয়ে জেলে যেতে হবে। কিন্তু যাবার আগে সে কিছু জিনিসপত্র নেয় আর সেগুলো তার স্ত্রীর কাছে চায়, কিন্তু তার স্ত্রী শুনে একটু অবাক হয়, কারণ এগুলো সে আর সবসময় চায় না। আর এরপরেই শিবায়া হঠাৎ করেই তার স্ত্রীকে অদ্ভুত কিছু কথা বলে যে, তুমি শঙ্করকে এত বকাঝকা করো না, ওকে ওর মতো থাকতে দাও, আমি জানি ও একদিন ভালো কিছু করতে পারবে, আর তুমি এত কিছু নিয়ে টেনশন করো না, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো, এছাড়া আমার কথাও ভেবো না। অন্যদিকে আমি আমাদের সেই জমি নিয়ে ইতোমধ্যে কথা বলে ফেলেছি, জমিটা খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে। এইসব কথা শুনে শিবায়ের স্ত্রী অবাক হয়ে যায়, হঠাৎ করে শিবায় এসব তাকে কেন বলছে। এদিকে শিবায় শঙ্করকে নিয়ে ফাঁসির মঞ্চের সামনে চলে আসে সবকিছু তৈরি করার জন্য, কিন্তু শঙ্করের সেই ফাঁসির মঞ্চ দেখার পরে ভয় করতে থাকে। তখন সে শিবায়াকে বলে, বাবা আমি এখানে থাকবো না, আমার ভয় করছে,
তুমিই দেখো। শিবায়া বলে, আমি তো আছি, ভয় পাওয়ার কি আছে। এরপরেই দেখা যায় ফাঁসির সেই গিটগুলো তারা বাঁধতে শুরু করে, আর সেটা সে শঙ্করকেও দেখায়। এরপরে সবকিছু তৈরি হয়ে গেলে সেখানে পুলিশ চলে আসে, আর প্রথম আসামিকে নিয়ে আসা হয়। কিন্তু দেখা যায় শিবায়া সেই প্রথম আসামির মুখে কালো কাপড় বাঁধে না, বরং সরাসরি তার গলায় ফাঁসির রশি পরিয়ে দেয়। সেই কালো মুখোশ নিয়ে যখন সবাই প্রশ্ন করে, শিবায়া বলে, স্যার, কালো মুখোশটা আমি বাড়িতেই রেখে এসেছি, তাই এটাকে এভাবেই করতে হবে। আর এটা বলেই শিবায়া সেখানে শান্তভাবে বসে পড়ে। ফাঁসির মঞ্চের সামনে জেলার, পুলিশ, ডক্টর, লয়ার পর্যন্ত ছিল। কিন্তু দেখা যায় কোর্ট থেকে যে সময়টাতে ফাঁসি দেবার আদেশ দেওয়া হয়েছিল, শিবায়াকে ইশারা করার পরও সেই আসামিকে ফাঁসি দেয় না, বরং চুপচাপ সেখানে বসে থাকে। আর সেই ফাঁসির আসামির সাথে কিছু কথা বলতে থাকে বিড়বিড় করে। এটা শুনে সবাই রেগে যায়, বিশেষ করে লয়ার। কিন্তু এবার লয়ার রেগেমেগে ফাঁসির মঞ্চে উঠে যায় এবং নিজেই ফাঁসি দিতে শুরু করে। কিন্তু সেই লয়ার সেটা করতে পারে না, তার হাত কাঁপছিল, সে ভয় পাচ্ছিল, সে প্রচণ্ড নার্ভাস হয়ে যায়। তখনই শিবায়া তার কাছে এসে বলে, একজন মানুষকে মারা এতটাও সহজ কাজ নয়, মুখে বললেই সেটা হয়ে যায় না, আমাদের তো সেটা অভ্যেস হয়ে গেছে। এরপরেই সেই লয়ারকে দেখিয়ে লিভারটা টেনে দেয় আর দেখায় কিভাবে টানতে হয়, আর সাথে সাথে সেই আসামি সেখানেই ফাঁসিতে ঝুলে মারা যায়। ফাঁসির রশি থেকে নামানোর পরে ডক্টর তাকে চেক করে, কিন্তু দেখা যায় সেই আসামি তখনও বেঁচে ছিল। শিবায়া তখন মুচকি হাসে। আসলে শিবায়া ইচ্ছে করেই সেই রশির গাঁটটা একটু ঢিল করে বেঁধেছিল, যাতে করে সে না মারা যায়, কিন্তু মৃত্যুর দুয়ার থেকে যেন ফিরে আসে, মৃত্যুর যন্ত্রণা যেন উপভোগ করে, যাতে করে সে উপলব্ধি করতে পারে সেদিন অনিতার কেমন লেগেছিল, সে কিভাবে কষ্ট পেয়ে মারা গিয়েছিল। ডক্টর শিবায়াকে বলতে থাকে, কাজটা ভালো করে করো, এখন এই আসামির মারা যেতে 3 থেকে 4 ঘন্টার সময় লাগবে। এই সময়টা সে শুধু মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে থাকবে। শিবায়া মনে মনে ভাবে, সে তো এটাই চেয়েছিল। শিবায়া তখন বলে, ওদের মতো অপরাধীদের এত সহজ মৃত্যু হলে সেটা ওদের জন্য কম হয়ে যায়, ওরা এভাবে তিলে তিলে মারা যাবে, সেটাই ভালো। এটা শুনে সেখানে সবাই অবাক হয়ে যায়। আর তখনই এই মুভির সবথেকে বড় শকিং বিষয়টা আমরা জানতে পারি, যেটা হচ্ছে এই ফাঁসির মঞ্চে যা হচ্ছিল সেটা বাইরে লাইভ প্রচার করা হচ্ছিল। আসলে এই ভিডিওটা প্রথমে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়। মিডিয়া যখন খবর পেয়ে যায়, তখন এই লাইভ ভিডিওটা তারা টিভি চ্যানেলগুলোতে প্রচার করতে শুরু করে। আর সারা দেশের মানুষ টিভিতে বসে দেখতে থাকে সেই 3 জন আসামির ফাঁসি কিভাবে দেওয়া হচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই বিষয়টা লাইভ কে করছে? আর তখনই শঙ্করকে দেখা যায়, যে অনেক ভয় পাচ্ছিল। আসলে তার পকেটে থাকা মোবাইল দিয়ে গোপনে এই বিষয়টা সরাসরি লাইভ করা হচ্ছিল। অন্যদিকে দেখা যায় এই বিষয়টা আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। পুলিশও জেনে যায়, কয়েকজন কনস্টেবল জেনে তাড়াতাড়ি সেখানে আসে, আর ফাঁসির মঞ্চের গেট বারবার নক করতে থাকে। কিন্তু নিয়ম অনুযায়ী ফাঁসি চলাকালীন যাই হোক না কেন, বাইরে থেকে যেই ডাকুক না কেন, সেই দরজা খোলা যাবে না। তাই ফাঁসির মঞ্চের ভেতরে থাকাও কেউ সেই দরজাই খুলছিল না। এমনকি বাইরে থেকে কয়েকজন কনস্টেবল ভেতরে থাকা জেলারকে বারবার কল করতে থাকে, কিন্তু সেই কলও সে রিসিভ করছিল না। এরপরেই রবিকে নিয়ে আসা হয়, আর রবিকে ফাঁসির মঞ্চে আনার পরে শিবায়া তাকে বলে, এবার তো তোমার মনে হচ্ছে যে অনিতার সাথে তোমরা যা করেছো সেটা অপরাধ, তোমরা অনিতাকে মেরে ফেলতে পারো না, তোমরা এভাবে একটা মেয়ের জীবন নিয়ে নিতে পারো না। কিন্তু তারপরও তোমরা অপরাধ করার পরেও পিটিশনের পর পিটিশন দিয়ে 10 বছর পর্যন্ত বেঁচে রইলে। কিন্তু সেই অসহায় মেয়েটা তো অসহ্য যন্ত্রণা সহ্য করে সেই দিনই মারা গিয়েছিল। যাই হোক, অবশেষে তোমাদের রায় কার্যকর হয়েছে, আজকে তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু দেখা যায় রবির কথা শুনে শিবায়া অবাক হয়ে যায়, কারণ রবির ভেতরে এখনো কোনো অপরাধ বোধই ছিল না। রবি বলে, আমরা এমন কোনো অপরাধ করিনি যাতে আমাদের ফাঁসি দিতে হবে। কোর্ট আমাদের ওপরে অবিচার করেছে, আমরা যে কাজটা করেছি সেটা নেশার মধ্যে করেছি, আমাদের তখন সেন্স ছিল না, সেই দিক দিয়ে বিচার করলে আমাদের তো শাস্তি হবারই কথা নয়। এই কথা শুনে শিবায়া অবাক হয়ে যায় যে এত বড় একটা ক্রাইম করার পরেও সে কিভাবে মাথা উঁচু করে এসব বলছে। অন্যদিকে জেলাররাও বিরক্ত হয়ে যায় যে এত কথা না বলে তাড়াতাড়ি তাকে ফাঁসি দাও। শিবায় বলে, দাঁড়ান স্যার, এর মাধ্যমে তো বাকি মানুষরা জানুক তারা যে ক্রাইমটা করেছে তার শাস্তি কেমন হতে পারে, কি হতে পারে। ওদের এই পরিণতি দেখলেই তো অন্য মানুষেরা শিখবে এবং ক্রাইম করতে ভয় পাবে। জানি না এত কিছু দেখার পরেও কিভাবে মানুষ ক্রাইম করে। শিবায় জেলারের উদ্দেশ্যে বলে, স্যার, এদের তো ফাঁসি দেওয়া উচিত নয়। ওদের মধ্যে নোংরা যে মানসিকতা তৈরি হয়েছে, ওদের মধ্যে যে চিন্তাধারা তৈরি করা হয়েছে, সেটাকে ফাঁসি দেওয়া উচিত। আর এটা বলেই সে সাথে সাথে লিভার টেনে দেয়, আর রবির ফাঁসি হয়ে যায়। আর এরপরেই 3 নম্বর আসামিকে নিয়ে আসা হয়।
তাকেও একই রকমভাবে শিবায় সেখানে ফাঁসি দিয়ে দেয়। আর পুরো বিষয়টা সারা দেশের মানুষ নিজের চোখে দেখে। আর এটা নিয়ে পুরোপুরি ব্রেকিং নিউজ শুরু হয়ে যায়। আর এরপরে এই বিষয়টা নিয়ে একটা তদন্ত কমিটি বসে, যেখানে সেই জেলার লয়ার এবং ডক্টর তাদের সবার বিরুদ্ধে ইনকোয়ারি করা হয়। এরপরে যখন প্রমাণ পাওয়া যায় যে শিবায়া এবং তার ছেলে শঙ্কর এর সাথে সরাসরি জড়িত, তখন তাদের 6 মাসের জেল দেওয়া হয়। কোর্টের মধ্যে শিবায়া যেটা করেছে হয়তোবা সেটা কোনো ক্রাইম নয়, সেটা দেখে মানুষ ভয় পাবে, কিন্তু এটা আইনের বাইরে, আর এই জন্যই তাদের শাস্তি দেওয়া হয় 6 মাসের জেল। এছাড়া শিবায়াকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর পরবর্তীতে শঙ্করকেও এই চাকরিটা দেয়া হবে না। সেই দিন অনিতার মধ্যে জ্যোতিকে দেখেছিল, আর সেই জ্যোতিকেই এই নরপশুরা নৃশংসভাবে মেরে ফেলেছে। আর এই জন্য সে তাদেরকে এমনভাবে মেরে ফেলতে চেয়েছিল যাতে করে সারা দেশের মানুষ দেখে ভয় পায়, আর এমন ভয়ঙ্কর ক্রাইম করার আর সাহস না পায়। এদিকে মিডিয়ার সামনে আসার পরে শিবায়াকে জিজ্ঞেস করা হয় সে কিভাবে এই কাজগুলো করেছে। শিবায়া তখন বলে, আমার উদ্দেশ্য ছিল একটাই, এই সমাজে যেন আমার মতো আর একটা শিবায়ের দরকার না হয়। অর্থাৎ যদি সমাজ একেবারে ক্রাইম মুক্ত হয়ে যায়, যদি সমাজের মানুষ ক্রাইম থেকে দূরে থাকে, তাহলে একজন জল্লাদের কখনো প্রয়োজনই হবে না, মানুষকে ফাঁসি দেবার কোনো প্রয়োজনই পড়বে না। আর এরকমই একটা সমাজ আমি করতে চাই, এই জন্যই আমি এটা করেছি। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা হয়তোবা অতি সাধারণ, সেখানে টুইস্ট বলতে খুবই সামান্য, কিন্তু এই মুভির মাধ্যমে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেক অনেক বড়। যাই হোক, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।